আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজেটি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঙ্গে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, উত্তপ্ত এই রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি, পাশাপাশি যদি বলি সাধারণ মানুষের প্রত্যাশা, সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ কতটা সরগরম রয়েছে, আমরা এই বিষয়গুলো আজকে তুলে আনার চেষ্টা করব। এবং আপনারা জানেন আর কিছুদিন পরই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা। রাজনীতি উত্তপ্ত, দলগুলো ব্যস্ত রয়েছে নিজেদের ঘর গোছানোতে। মাঠ পর্যায়ে চলছে প্রতিশ্রুতির ঢল। নতুন উন্নয়ন, নতুন সমাধান, নতুন বাংলাদেশ গড়ার কথা আমরা শুনছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নতুন নির্বাচন কি সত্যি পূরণ করতে পারবে মানুষের প্রত্যাশা? আমরা আজকে এই বিষয়গুলো তুলে আনবো। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টা আমরা একটু কথা বলার চেষ্টা করব। অর্থনীতিকে আবার ঘুরে দাঁড়াতে পারবে? আজকের টকশোতে এসব নিয়ে আলোচনা থাকছে এবং আমরা আজকে আলোচনা করার জন্য আমাদের মাঝে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিনকে, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী সমবায় দল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। জি, ধন্যবাদ আপা, কবিতা আপা, আপনাকে এবং এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আচ্ছা, আমরা আজকে কথা বলবো আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয়তে। আমরা আজকে নির্ধারণ করেছি বাংলাদেশ নির্বাচন ও প্রস্তুতি, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। শুরুতেই যে প্রশ্নটা রাখতে চাই, তফসিল ঘোষণার আগেই আমরা এতটা বিতর্ক দেখতে পাচ্ছি, এটা কি আসলে নির্বাচনকে ঘিরে জনগণের আস্থার সংকট? ধন্যবাদ আপা। আসলে তফসিল ঘিরে যে বিতর্কটা, এটা এই বাংলাদেশে অপরাপর যে 12টা জাতীয় নির্বাচন হয়ে গেছে, এই নির্বাচনটা, ত্রয়োদশ নির্বাচনটা একটু ব্যতিক্রম। কারণ বাংলাদেশের মানে জন্মের পর থেকে এই এই নির্বাচনটা আমরা একটা এক্সেপশনাল ওয়েতে এবং মানে মানে ভিন্ন মাত্রার একটা সরকারের আন্ডারে আমরা এই নির্বাচনটা করতে যাচ্ছি। সেই কারণে যে তফসিলকে ঘিরে বিভিন্ন সময় যে অস্পষ্টতা, এই বিষয়টা একটু আমাদের জনমনে একটা মানুষের একটা কি বলেন আকাঙ্ক্ষার একটা ব্যক্তি এই সরকার গঠাতে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছেন। বাট বারবার এই সরকার বলতেছেন যে নির্বাচনটা যথাসময় হবে এবং ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু তফসিল ঘোষণা নিয়ে বিশেষ করে এক সপ্তাহ পিছনের কারণে একটু জনমনে একটু আতঙ্ক দেখা দিচ্ছে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ নির্বাচন ট্রেনে আছে, কিন্তু এটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ইনশাআল্লাহ সুন্দরভাবে নির্বাচন হবে আশা করি। তাহলে আপনি বলতে চাচ্ছেন নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। বিএনপির একক অবস্থান নিয়ে একটু কথা বলবো। এটা কি আসলে বিএনপির কৌশলগত শক্তি? তাছাড়া যদি আরেকটা বিষয় একটু জানতে চাই, খালেদা জিয়ার অসুস্থতা কি নির্বাচনী প্রস্তুতিতে কোনো রকমের প্রভাব ফেলবে? বিএনপি একটা বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে মানে জনপ্রিয় এবং বৃহৎ দল। আপনি দেখেন বাংলাদেশের 5ই আগস্ট 2024-এর পরে যদি যথাসময়ে, বিশেষ করে 3 মাস পরে নির্বাচনটা হতো, আমার ধারণা এই দেশের সাধারণ মানুষের মানে একই মত প্রকাশ করবেন নিশ্চয় আপনিও, যে এখানে একক সংখ্যাগরিষ্ঠত আসন নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতো বিএনপি। এখনও সে পর্যায়ে বিএনপি আছে, কিন্তু এই বিএনপি এই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই একলা চলার যে নীতিটা, সেটা বিএনপি কখনো আসলে এভাবে চায় না। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং সবার মত এবং পথকে, সবার মতামতকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে বিএনপি সবসময় রাষ্ট্র পরিচালনা করে। তারই ধারাবাহিকতা আমরা যে ঐক্যমতের সরকারের কথা বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং স্টেক হোল্ডার যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, প্রত্যেককে নিয়ে একটা সরকার গঠনের যে চিন্তা উনার, যে আমাদের একত্রিত ভারতে যেটা উনি দেখিয়েছেন, সেটার জন্যই এতদিন হয়তো আপনারা দেখেছেন যে জোট ভিত্তিক নির্বাচন বা অন্যদেরকে পাশাপাশি অ্যালায়েন্স করে যে নির্বাচন, এই নির্বাচনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম বা এখনও আছি। কিন্তু এই আপনারা দেখেছেন প্রথম দফায় 237টা আসনে মনোনয়ন দিয়েছেন, এরপরে 36টা আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন, আরও প্রায় 27টা আসনে মনোনয়ন আমাদের রয়ে গেছে। কিন্তু সেই ক্ষেত্রে এখন যে বিষয়টা মানে বিএনপি যে প্রতিফলন দেখিয়েছেন, এটা বিএনপির গণমানুষ এবং বিএনপি নেতাকর্মীদের যে মনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির কেন্দ্রীয় নীতিবৃন্দ দেখিয়েছেন। ইনশাল্লাহ হাইকমান্ড যে নির্দেশনা দিবেন সেই হিসেবে মাঠের কর্মীরা আমরা নির্বাচন করব। এতে কোনো মানে আমাদের শক্তি প্রদর্শন বা জনমনের প্রভাব কোনো কিছু হবে না। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আগামী দিনে মানুষের ম্যান্ডেট নেবে, এটা আমাদের প্রত্যাশা। জোট রাজনীতি নিয়ে মানুষের মনে অনেক রকমের কথা ভাসে, সাধারণ মানুষের মনে। জোট রাজনীতির এই নতুন মানচিত্র কি নির্বাচনের ফলাফলে বড় কোনো পরিবর্তন আনতে পারবে? অ্যাকচুয়ালি জোট রাজনীতি তো বাংলাদেশে অনেক আগে থেকে, হ্যাঁ, আপনি দেখেন 1991 পরে বিভিন্ন নির্বাচনগুলোতে, বিশেষ করে 96 থেকে জোট রাজনীতি বাংলাদেশে চলে আসতেছে। এই জোট রাজনীতিটা কেন আসলে বাংলাদেশের মানুষ দুইটা ভাগে বিভক্ত ছিল, মানে আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগ বিভাজন। এই বিভাজনের জন্য তখন একটা অত্যাবশ্যক বিষয় ছিল যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে যারা রাজনীতি করে, ওই বিভাজনের ভিতরে দুইটা বৃহৎ দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা দল
কে কার ভাগে কাদের কতটুকু পার্সেন্টেজ টানতে পারে, কারণ 2-1টা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে অনেকগুলো আসনের ভাগ্য নির্ধারিত হতো। সেক্ষেত্রে জোট রাজনীতিটা একটা অত্যাবশ্যক ছিল। কিন্তু বর্তমানে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেখানে মানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগ নামক যে ফ্যাসিস্ট সংগঠনটা এটারা বাংলাদেশে রাজনীতি করতে পারতেছে না, সেক্ষেত্রে বাংলাদেশপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে এদের ভিতরে আজকে নির্বাচনে যে ফাইট হবে সেই ফাইটে আমি বিশ্বাস করি এখানে খুব একটা প্রভাব পড়বে না, কারণ বিএনপি বাংলাদেশপন্থী এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে একমাত্র বৃহৎ দল। ইনশাল্লাহ জোট না হলেও বিএনপি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নেবে, এতে বাংলাদেশে খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আপনি আত্মবিশ্বাসী? আমি আত্মবিশ্বাসী। আচ্ছা, একটু কথা বলতে চাই, নির্বাচনী ট্রেন তো ছুটে গেছে, রাজনৈতিক দলগুলো কি ভোটের ঠিক আগের যে সময়টা এখন আসলে নিজেদের ঘর সত্যি গোছাতে পেরেছে নাকি শুধু বাহ্যিক সাজসজ্জাটাই চলছে? আসলে রাজনৈতিক গড় গুছানো বলতে রাজনীতিটা এরকমই, হ্যাঁ, রাজনীতিতে গুছানো বলতে কোনো কিছুই থাকবে না। সেখানে যে পরিপাটি করে সকালে আমরা একটা ড্রেস পরে আসবো, এরপরে বিকাল পর্যন্ত সেই ড্রেসের ইস্ত্রি ঠিক থাকবে, রাজনীতি এমন না। রাজনীতির পথটা আসলে মসৃণও না এবং বন্ধুরও না। রাজনীতিটা এরকমই, যখন সময়ের প্রয়োজনে যখন যেভাবে রাজনীতিতে সিদ্ধান্ত নিতে হয় সেভাবে আমরা রাজনীতি করতে হয়। তো সেক্ষেত্রে এই অবশ্যই আমি মনে করি প্রত্যেকটা দল তাদেরকে সেভাবে গুছানো। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই প্রশ্নের সাথে যে হয়তো আপনি বাংলাদেশের বৃহৎ দল বিএনপিকে নিয়ে কথা বলবেন, বিএনপিকে গুছানো কিনা। অবশ্যই বিএনপি যেহেতু একটা বড় দল, সেখানে একটু মানে মতবিরোধ থাকবে আমাদের সংগঠনের নেতাকর্মীদের ভিতরে, কিন্তু একটা দানের শীষের পক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে তারেক রহমানের পক্ষে আমরা সবাই এক এবং অদ্বিতীয়, এখানে অন্য কোনো বিকল্প কিছু নেই। আপনি দেখছেন আমাদের বর্তমানে ভোটের বাজারে যে সংগঠনের সাথে আমাদের মানে আমরা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সে জামাত ইসলামী, দেখেন ওদের কি গুছানো কোনো কি দেখেছেন আপনি? 1944 সালে তাদের প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত তারা যখন যেভাবে পেরেছে আর কি ক্ষমতার পক্ষে জনগণের বিপক্ষে এবং স্টেটের বিপক্ষে থেকে যা করা তাই করতেছে। এবারও দেখতে পাচ্ছেন জামাত ইসলামী, ইসলাম দিয়ে যে সংগঠনটা, সেখানে তাদের যে রাজনীতিতে যে একটা বৈচিত্র্যতা, তারা কি আনছে যে নন্দী, আপনি দেখেন খুলনা 1 আসনের নন্দী কি এনেছেন। সেখানে বলে যে বাংলাদেশ এই নির্বাচন, তাদের মিয়া গোলাম পরোয়ার সাহেব বলেছেন যে এই নির্বাচনটা শুধু নির্বাচন না, এটা নাকি ইসলামের একটা মানে ইসলামের দিকে দাবিত করার একটা নির্বাচন। সেক্ষেত্রে উনি নন্দী মহোদয়কে কীভাবে ইসলামে দাবিত করবেন সেটা আমরা ওনার কাছে ব্যাখ্যা চাই। সেখানে রাজনীতি গুছানো বলতে কিছু নেই, আর সবচেয়ে অগুছানো রাজনীতি তাদের ভিতরে দেখবেন। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে বুঝা দিবে যে কে গুছানো কে অগুছানো এবং কাদেরকে দিলে বাংলাদেশের ফলাফলে আমরা বুঝতে পারবো হ্যাঁ কি অবস্থা। আমরা আরো কথা বলতে চাই বিষয়গুলো নিয়ে। আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা সময় হয়েছে বিরতি নেবার। দর্শক, কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আবারও আমাদের অতিথিকে সাথে নিয়ে ফিরে আসছি বিরতির পর। সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কথা বলছিলাম বাংলাদেশ নির্বাচন ও প্রস্তুতি এই বিষয় নিয়ে। আচ্ছা, একটু যে বিষয়টা নিয়ে কথা একটু বলতে চাই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এমন একটি সময় যখন আসলে নির্বাচনের সময়টা ঘনিয়ে আসছে, এই সময়টাতে তো বিএনপিও তাদের দল গোছাতে একটা ব্যস্ত সময় পার করছে। এই বিষয়টা কোনো রকমের নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে কোনো রকমের প্রভাব কি ফেলছে বা ফেলবে বলে মনে করছেন? না আপা, বেগম খালেদা জিয়া আসলে অসুস্থতা এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যাকে সুস্থ রাখবেন কখন কে অসুস্থ হবেন সেটা ডিপেন্ড করে আল্লাহর উপর, আল্লাহ মানে সিদ্ধান্তের উপর। তো বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র অবিসংবাদিত নেতা। আপসীনতার পক্ষে উনি এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের জন্মের পর থেকে অদ্যাবধি এরকম পর্যায়ে কোনো নেতা বা নেত্রী কখনো আসতে পারে না এবং আগামী দিনও যে আসবে এটার কোনো লক্ষণ আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে আপনি দেখতে পেয়েছেন যে সারা বাংলাদেশের সমস্ত পর্যায়ের মানুষের সাথে আবাল বৃদ্ধ বনিতা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করে প্রত্যেকে যেভাবে আমাদের ওনার প্রতি সংহতি মানে সম্প্রীতি দেখিয়েছেন, ওনার প্রতি যে দোয়া করেছেন, আমি আমার এই 52 বছরের বয়সে আমি কখনো এটা শুনি না, কোনো দেখিনি এতটুকু মানুষ কাঁদবে। কিন্তু আমি মনে করি বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা আমাদেরকে আরও দৃঢ় বন্ধন অটুট করেছেন।
আমরা আমাদের দলের ভিতরে মনোনয়ন নিয়ে টুকটাক যদি কোনো কারণ রকমের একটু প্রতিযোগিতা থেকে থাকে, সেক্ষেত্রেও আমরা কিন্তু ঐক্য হয়ে গেছি। তো সেক্ষেত্রে আমি বলবো বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা, প্রত্যেকে আমরা একসাথে বসে দোয়া করেছি, হাত উঠিয়েছি, আমরা ম্যাডামের জন্য কান্না করেছি। আমরা প্রত্যেকে বাংলাদেশে এমন কোনো মানুষ নাই সীমার ছাড়া যার হৃদয়ে রক্তক্ষরণ হয় বেগম জিয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা আরও বৃদ্ধি পেয়েছি ইনশাল্লাহ। আমরা একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে এইটাকে আমরা আমাদের ওনার জন্য যে দোয়া করেছি তাতে যে বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধন নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের নির্বাচন প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটে না। তবে একটা বিষয় আসছে যে আমরা একটু কিছুদিনের জন্য একটু মানে জাস্ট বিষয়টাকে, নির্বাচনী প্রচারণাটাকে একটু স্লথ করে, যে এখন আমরা সবার মনোনিবেশ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, সেদিকে সবাই দোয়া করতেছে। অন্যদিকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যখনই আমাদেরকে নেতৃবৃন্দ নির্দেশনা দিবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তখন আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। নির্বাচনে মাঠে আমরা সরগরম হব ইনশাল্লাহ, দানে শীষকে বিজয়িত করব। আচ্ছা, নির্বাচন আসলেই আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাই। সাধারণ মানুষের কথা যদি বলি, এই প্রতিশ্রুতির বন্যায় যে কথাগুলো শোনা যাচ্ছে, এইসবের কতটা বাস্তবসম্মত? নির্বাচনী ম্যানিফেস্টোতে সবাই এভাবে প্রতিশ্রুতি দেয়, আর প্রতিশ্রুতিটা আপনি তখন বাস্তবায়ন কে করতে পারবে, কার প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য, এটা আপনি বাংলাদেশের গত 12টা নির্বাচনের একটু মানে আপনি যদি পরিসংখ্যান দেখেন সেখানে দেখতে পারেন। আপনি দেখেন একটা মানুষ যদি সে মানে তার যোগ্যতা কতটুকু, সে কতটুকু করতে পারবে, তার প্রতিশ্রুতিটা কি দিলে সে যদি বাস্তবায়ন করার কাছে যেতে না পারে, এ পর্যন্ত যার কোনো ইতিহাস নাই, সে তো প্রতিশ্রুতি আপনার ইচ্ছা মতো প্রতিশ্রুতি দিতে পারবে। কিন্তু যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, একমাত্র বাংলাদেশে বর্তমানে যারা নির্বাচনের লাইনে আছে আর কি, যে ট্রেনে আছে, একমাত্র বিএনপি দেশ পরিচালনার 3বারের যে বর্তমানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 3বার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 1বার, এভাবে বারবার নির্বাচন দেশকে পরিচালনা মানে অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে বিএনপি 31 দফা সহ কী রকম প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা এদেশের মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য বিষয়। সেখানে কতটুকু বাস্তবায়ন হবে এবং কতটুকু বাস্তবায়ন হবে না, সেটা নিয়ে মানুষ পর্যালোচনা করবে। আর অন্যরা যে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা জাস্ট বলা। হ্যাঁ, ওদের দেখেন বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতিগুলো ওরা যেভাবে দিয়ে আসছেন আর কি, প্রতিশ্রুতি তো আপনি বাস্তবায়ন করবেন যখন আপনি সেখানে যেতে পারবেন। যে আপনি যখন বুঝবেন যে আপনি যেতে পারবেন না সেখানে, এবং জনগণ আপনাকে সে ম্যান্ডেট দেয় নাই, অতীতেও এখনও দিবে না, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপনাকে নিয়ে এখনও প্রশ্ন আছে, সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি যদি একবারে আকাশ জমিনে বিছাইয়া দেন, আপনি ম্যানিফেস্টোতে লিখে দেন, এদেশের মানুষ, ভোটাররা, সাধারণ ভোটাররা সেটা কিভাবে নিবে, সেটা বিবেচনার বিষয়। আচ্ছা, প্রতিশ্রুতির পাহাড় তো আমরা দেখতে পাই, কিন্তু জনগণের বাস্তব যে সমস্যাগুলো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা যদি আমরা বলি, এসব কি অগ্রাধিকার পাচ্ছে? অবশ্যই অগ্রাধিকার পাবে। আমাদের আপনি দেখেছেন আমাদের 31 দফার প্রত্যেকটা বিষয় বাংলাদেশের বর্তমানে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, মানুষের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আর কি, সেই বিষয়টাকে প্রত্যেকটা বিষয় আমরা আলোকপাত করেছি। এবং আমরা ওই আলোকপাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেখিয়েছেন যে বাংলাদেশের মানুষের ভবিষ্যতে, বাংলাদেশে এই প্রেক্ষাপটে আমাদের যে অর্থনৈতিক আমাদের দৈন্যদশা ছিল, যে দুর্নীতিতে করাল ঘাসে বাংলাদেশকে শেখ হাসিনা সরকার যেভাবে ডুবিয়ে দিয়েছিল, এখান থেকে উত্তরণের একমাত্র রাস্তা কি, সেই লক্ষ্যে 31 দফা প্রণয়ন। ইনশাআল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে, মানুষের সেবা করার সুযোগ পায়, ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে এবং সেটার লক্ষ্যে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরাও সে আশা রাখছি। মানুষ যে পরিবর্তনের কথা বারবার বলে আসছে, তার আসল রূপটা কি? এদেশের মানুষ পরিবর্তন বলতে দেখেন, এদেশের মানুষের, আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া খুবই কম। বাংলাদেশের মানুষ মানে খুব বাংলাদেশকে সিঙ্গাপুর দেখতে চায় না, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ইউরোপ আমেরিকা দেখতে চায় না। ওরা দুমুঠো খেতে চায় এবং নিরাপত্তা চায়, নিশ্চয়তা চায়, হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা চায়, মৌলিক অধিকারটাকে নিয়ে বাঁচতে চায়। আমাদের দেখেন এত কিছুর পরে আমরা যদি বাইরে অনেক সুযোগ সুবিধা পেলেও আমরা কিন্তু ছুটে আসি আমাদের মাতৃভূমি টানে। বাংলাদেশের মানুষের মতো দেশপ্রেমিক মানুষ খুবই কম আছে, যে দেখেন অল্পতে তৃপ্ত হয়ে যায়। একটা পর্যায়ে শেখ হাসিনা যখন তাদেরকে কোটার অধিকার থেকে বঞ্চিত করতেছে, চাকরির অধিকার থেকে বঞ্চিত করতেছে, আমাদের সন্তানদের রক্ত নিয়ে হোলি খেলতেছে, তখন এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। সেক্ষেত্রে দেখেন শেখ হাসিনাকে তাড়ানো পড়া মানুষের ভিতর যে মানুষের ভিতর তৃপ্তির ডেকুর উঠছে, এই সরকার কিভাবে দেশ চালাচ্ছে তাতে তার মানুষের খুব একটা মানে ভ্রুক্ষেপ ছিল না। কিন্তু একটা বিষয় আমাদের তরুণ প্রজন্মদের আশা আকাঙ্ক্ষা নিয়ে একটু কথা বলতে চাই। তরুণরা কোন রকমের বাংলাদেশ দেখতে চায়, আর রাজনৈতিক দলগুলো কি সেই ভাষা বুঝছে? পাশাপাশি এটাও জানতে চাইবো, তরুণ প্রজন্মের যারা ভোটার আছেন তাদের ভূমিকা কতটা প্রভাব ফেলবে? না, যেহেতু 3 থেকে মানে 4 কোটি তরুণ ভোটার আছে, ওদের একটা প্রভাব আছে। আর তরুণরা প্রথমত আসলে একটা বাংলাদেশে 5 তারিখের পরে যে একটা হাইপ উঠেছিল, সে হাইপ থেকে তরুণরা এখন বুঝছে বাস্তবতা এবং উপলব্ধি এবং অভিজ্ঞতা এক জিনিস না। সেই ক্ষেত্রে তরুণরা চাচ্ছে আমরা যেমন সেই আপনার বস্তা বসা আগের যে রাজনীতি,
যে জাস্ট বলার জন্য বলা, রাজনীতির জন্য সমালোচনা করা, সমালোচনার জন্য সমালোচনা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কর্মমুখী শিক্ষা এবং বাস্তবমুখী যেটার প্রতিফলন ঘটবে, এবং সেখানে শিক্ষাক্ষেত্রে সন্ত্রাস সহ যাবতীয় সমস্ত কিছু যারা নির্মূল করতে পারবে, যাদের কাছে সেরকম একটা ম্যানিফেস্টো আছে, ওদেরকে তরুণরা দেখবে। এবং তরুণদের চোখে বাংলাদেশ এখন আর ধরেন যেভাবে মানুষকে শাসন করার জন্য শুধু ক্ষমতায় বসে গেলে চলবে না, যে তরুণরা পরিবর্তন করতে জানে, এই পালসটা বুঝে আগামী দিনে যেই সরকার গঠন করবে, তরুণদের ফালস বুঝে, এদেশের মানে নেতা তৃণমূলের মানুষের ফালস বুঝে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের এই আয়োজনে এসেছেন, আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার জন্য। পরিশেষে শুধু আমি এদেশের আপনার মাধ্যমে, এটিএন নিউজের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্য দোয়াছে আমি আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ নির্বাচন ও প্রস্তুতি এই বিষয় নিয়ে। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।